হঠাৎ ঢাকা দখলের প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল আওয়ামী লীগ। অবশেষে ঢাকায় সাধারণ যাত্রীবেশে ২০ লক্ষ আওয়ামী লীগ নেতার প্রবেশ। টিউলিপ সিদ্দিকের নির্দেশের অপেক্ষায় তারা। আদেশ দিলেই চালাবে ভয়ানক তাণ্ডব। অন্যদিকে বিকালে সেনাবাহিনীর সামনেই আওয়ামী লীগের ভয়ানক মিছিল, একের পর এক ককটেল বিস্ফোরণ। দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যায় মশাল মিছিল করতেছে আওয়ামী লীগ কর্মীরা এবং তারা শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই ধ্বংসলীলা চালাচ্ছে। দেখতে পারবেন সর্বশেষ দেশের পরিস্থিতি। শেখ হাসিনার শব্দগুলো খেয়াল করুন। অতি সম্প্রতি তিনি বলছেন, আমি দেশে আসবো, প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন। এদিকে আজ শেখ হাসিনার দেশে আসার খবরে সন্ধ্যার পর দেশ তোলপাড় হয়। লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে প্রতিশোধ নেওয়া শুরু করে। প্রথমেই ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নেয়। চোর চিটিংবাজ মোহাম্মদ ইউনূস সে সরকার চালাচ্ছে, এবার সেই সরকারটা যদি নাও থাকে, মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, এই টপ সিক্রেট ফাইলে রয়েছে আমার কাছে, যেখানে সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর একদম টপে যিনি বসে আছেন ওয়াকারুজ্জামান, মিটিংয়ে তারা বিচার করছে সেখানে ইমার্জেন্সি লাগু হবে কিনা। আপনার কি মনে হয় এই মুহূর্তে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ নিয়ে গোটা দেশটায় ক্ষমতা প্রদানের সহায়তায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেনাপ্রধানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। এর ফলে সেনাপ্রধানের সবুজ সংকেত পেলেই আবারও দেশে ফিরতে যাচ্ছেন। প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা। শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ভার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে। এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে, যেহেতু ভিতরের অনেক গোমর ফাঁস হয়ে গেছে, তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে। এই বাংলার মানুষের শেষ ভরসার জায়গা, যেটা দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানেও কি ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশ একটু বিস্তারিত দেখে আসবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সিআরআই যে প্রতিষ্ঠানটা তারা তৈরি করেছিল, সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। বিশেষ করে মিডিয়া কেন্দ্রিক নানা ধরনের কর্মকাণ্ড সেখান থেকে করা হয়েছিল এবং সেই ব্যাপারটা আওয়ামী লীগের স্বার্থে ব্যবহার করা হলেও অনেকেই অভিযোগ করেন যে সেখানে সরকারি বরাদ্দ দেওয়া হতো এবং সিআরআইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের অনেকের আবার এমন অভিযোগও রয়েছে যে সিআরআইকে যে উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন তারা করতে পারেনি। অর্থাৎ আওয়ামী লীগের পিআর প্রমোশন যেভাবে করা উচিত ছিল সেখানে প্রচুর অর্থের লেনদেন ঘটেছে বটে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে তারা কোনো ধরনের কর্মকাণ্ড তেমন একটা প্রতিষ্ঠিত করতে পারেনি। শুধুমাত্র সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন জয় করার চেষ্টা করেছেন। এটার মানে ঊর্ধ্বতন যারা ছিলেন, এটা যারা নিয়ন্ত্রণ করতেন তারা, এবং নিয়ন্ত্রণ করাদের মধ্যে অন্যতম মূলত বলা হয় যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তিনি এই সিআরআইটাকে কন্ট্রোল করতেন। বিদেশ থেকে সজীব ওয়াজেদ জয়ের একটা এখানে অবস্থান ছিল, একটা আধিপত্য ছিল এবং সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ভালো সম্পর্কের ব্যাপারটা কাজে লাগিয়ে নসরুল হামিদ বিপু এই সিআরআইয়ের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছেন, এমন অভিযোগ আওয়ামী লীগের লোকজনও করেন। সেই সিআরআইকে নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারে বাংলাদেশের গণমাধ্যম এর আন্তর্জাতিক পরিসরের কথা বলছে, অর্থাৎ দেশের গণ্ডি পেরিয়ে, যে দেশে যখন আওয়ামী লীগ নেই তখন বিদেশে থেকে আওয়ামী লীগের মিডিয়া পারপাস সার্ভ করার এই ব্যাপারগুলো
এই এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করার কাজ নাকি চলছে? আদতে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি বলতে চাইছে, শেখ হাসিনার এই সিআরআইকে কেন্দ্র করে কি পরিকল্পনা, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, আওয়ামী লীগের সময়ে সিআরআই নামে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন রকমের খবর দিচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে খবর গত এক বছরে সব থেকে বেশি দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইদানিং আওয়ামী লীগের বিভিন্ন খবর বাংলাদেশের গণমাধ্যমেও শোনা যাচ্ছে, তবে বাংলাদেশের গণমাধ্যমে যেগুলো আসছে সেগুলো প্রায় সবগুলোই আওয়ামী লীগের জন্য নেগেটিভ খবর হিসেবে আসছে। এবারও মনে হচ্ছে যে সেরকম খবরটাই আসলো। 21 টেলিভিশন এবং দৈনিক কালবেলা তাদের দুটো নিউজ আমাদের চোখে পড়েছে। তারা এই ব্যাপারে কি বলতে চাচ্ছে চলুন একটু সেটা দেখে নেওয়া যাক। 21 টেলিভিশন এটার নিয়ে যে শিরোনাম করেছে, সেই শিরোনামটা আপনারা দেখেন। সেখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআইয়ের নতুন হেড অফিস, দায়িত্বে পুতুল। অর্থাৎ হাসিনা কন্যা পুতুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনটা তারা দাবি করছে। এদিকে কালবেলা শিরোনাম করেছে সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আওয়ামী লীগের কৌশল, দায়িত্বে পুতুল। অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যম মদ্দা কথাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিআরআইকে ব্যবহার করা হচ্ছে মূলত সেনাপ্রধান ভার্সাস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে। এবং আসিফ নজরুলরা সেনাপ্রধানকে বাঁচাতে, যেহেতু ভিতরের অনেক গোমর ফাঁস হয়ে গেছে, তাকে বাঁচাতে এখন নতুন মিথ্যাচার করছে, বাজারে নতুন নতুন তথ্য ছড়িয়ে দিচ্ছেন। এমনকি ইউনূসের পক্ষ থেকেও নানান তথ্য ছড়ানো হচ্ছে যেগুলো বিভ্রান্তিকর। দর্শক, আসলে বাস্তবতা যেটা, যে নানান বিষয়ে প্রফেসর ইউনূসের সাথে ওয়াকারের আলোচনা হয়েছে। এবং আমি যে কথাটা আগেও বলেছি যে ঘরের মালিক যদি জেনে যায় যে আজকে অমুকে চুরি করতে আসবে, তাহলে তার সে চুরি করতে আসতে পারবে না, বরং সে ধোলাই খাবে। এমনকি যদি জেনে যায় ডাকাতি হবে, সে ডাকাতিও করতে পারবে না, ডাকাতি ঠেকাতেও প্রয়োজনীয় মেজার নিবে, প্রয়োজনীয় স্টেপ নিবে। এখন ওয়াকার গং যে আকাম করতে চেয়েছিল, এটা এদেশের মালিক জনগণ জেনে গিয়েছে বলে, আমরা জাতিকে সতর্ক করতে পেরেছি বলে এখন ওয়াকার গং পিছু হচ্ছে। এখন পিছু হটার পরে এই পরিস্থিতিটাকে তো নর্মালাইজ করতে হবে। আসলে তারা অনেক আকাম করেছে। যেমন আসিফ নজরুল বলছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়টা গুজব। আসলে গুজব না, এটা আসিফ নজরুলের মিথ্যাচার। ওয়াকার প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন, এটাই সত্য। কোন টাইমে কোথায় বৈঠক হয়েছে এটা আমরা ডিটেইলস বলেছি। এখন আসিফ নজরুল এসে 24 ঘন্টা পর বলছেন যে বৈঠকের কথা গুজব। আচ্ছা, এত বড় একটা ঘটনা আপনি 24 ঘন্টা পর গুজব কেন বলেন? এটা তো রাতেই ক্লারিফাই করার কথা ছিল আসিফ নজরুলদের পক্ষ থেকে যে না, এটা গুজব। আবার দেখেন, প্রধান বিচারপতি বাংলাদেশে সবচেয়ে সম্মানিত বা আস্থার জায়গাগুলোর মধ্যে অন্যতম। এমনকি রাষ্ট্রপতি, সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর চাইতে প্রধান বিচারপতি অনেক ক্ষেত্রে আস্থার জায়গা। অনেক সংকট নিরসনের দায়িত্ব প্রধান বিচারপতির, সংবিধান রক্ষার দায়িত্ব প্রধান বিচারপতির, এবং মানুষের শেষ আশ্রয়স্থল দুনিয়ায় প্রধান বিচারপতি। তারপরে আর কোনো বিচারপতি নেই। সেই প্রধান বিচারপতিকে ঘিরে 24 ঘন্টা এত বড় প্রোপাগান্ডা, সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন, যেটা ভয়ানক অন্যায় বা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ। এটার বিরুদ্ধে প্রধান বিচারপতির পক্ষ থেকে, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আপিল ডিভিশনের পক্ষ থেকেও তো কোনো বিবৃতি আসতে পারতো, ল মিনিস্ট্রির পক্ষ থেকেও আসতে পারতো, ঠিক আছে, ওটা ল মিনিস্ট্রি থেকে সেপারেটেড। কিন্তু হাইকোর্ট ডিভিশন তাদের ওয়েবসাইটে তো বিবৃতি দিতে পারতো, সুপ্রিম কোর্ট বা আপিল ডিভিশন বিবৃতি দিতে পারতো যে না, এইগুলো সব গুজব। তারা কিছু বলে না, এবং গুজব এ কথা আইএসপি এর পক্ষ থেকে তো বিবৃতি দিতে পারতো যদি সৎ সাহস থাকতো যে না, এই বৈঠকের কথা গুজব। 24 ঘন্টায় জনগণ 100% মানুষ বিশ্বাস করলো, প্রথম সারি সব গণমাধ্যমে রিপোর্ট হলো। ওই আইএসপিআর বা প্রধান বিচারপতির কার্যালয়, আমাদের তো চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে গুজব প্রচার করলে সাথে সাথে বিবৃতি আসে, তা প্রধান বিচারপতির বিরুদ্ধে এত বড় গুজব সব গণমাধ্যমে এসেছে, অথচ কোনো প্রতিবাদ আসলো না। এর অর্থ হচ্ছে আসলে বৈঠক হয়েছে, এটাই সত্য। এখন বৈঠকের যে চেষ্টা, সেই চেষ্টা সফল হয়নি। প্রধান বিচারপতিকে ওয়াকার, আমরা যেটা বলেছিলাম ওইটাই, এটা আমাদের সোর্স বলে, প্রস্তাব দিয়েছিল যে স্যার আপনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার রায় দিয়ে সাথে সাথে সেটা বাস্তবায়ন করার ব্যবস্থা করেন, আপনি সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হন, ইউনূসের অধীনে নির্বাচন হবে না। ইউনূসের অধীনে নির্বাচন শেখ হাসিনাও চায় না, একটা আলোচনা সভায় শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার চায়। ওয়াকার হয়তো এখন শেখ হাসিনাকে খুশি করার জন্য সেই চেষ্টাই করছে, বা ভারতের পরামর্শ অনুযায়ী সেটাই করছে। ওটা করলেও যে আওয়ামী লীগের লাভ হবে সেটা আমরা মনে করি না, কিন্তু অ্যাটলিস্ট ইউনূসের অধীনে নির্বাচন এটা আওয়ামী লীগ চায় না। এখন ওয়াকার যে উদ্দেশ্যে প্রধান বিচারপতির কাছে গিয়েছিল সেটা তো ব্যর্থ হয়েছে। এজন্যে
এখন সবাই মিলে প্রচার করছে যে না বৈঠক গুজব। যদি আসলে গুজব হতো, এটা গতকাল রাতেই 3 জায়গা থেকে বিবৃতি আসতো। যেমন আসিফ নজরুল ধরলাম প্রধান বিচারপতির পক্ষ থেকে বলেছেন, সরকারের পক্ষ থেকে, প্রধান বিচারপতির পক্ষ থেকে এবং আইএসপি এর পক্ষ থেকে বিবৃতি আসতো। ছাত্রলীগের সাহসের প্রশংসা করতেই হয়। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন প্রথম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, তখন থেকে ছাত্রলীগের বিভিন্ন কাজ, বিভিন্ন কর্মকাণ্ড যেটা তাদের সাহসের প্রশংসা যোগায়। আমার সামনে যে নিউজটা এখন আছে, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর 2025, রাত্রি 9টায় 1 মিনিটে যুগান্তর পত্রিকায় এই নিউজটা ছাপানো হয়েছে। এই নিউজের শিরোনাম হলো ফরিদপুরে গভীর রাতে পোস্টার টানালো নিষিদ্ধ ছাত্রলীগ। আপনার পোস্টারের দিকে একটু লক্ষ্য করেন, সেখানে ছবিগুলো দেখেন, লেখাগুলো দেখেন, পোস্টারের ডিজাইনটা দেখেন। প্রকৃতপক্ষে নিজের ছবি দিয়ে এরকম ভাবে এরকম শব্দ ব্যবহার করে সরাসরি প্রধান উপদেষ্টার নামে, মানে এটা সাহসের কি বলেন, এটা সাহসেরই বহিঃপ্রকাশ। উপরে লেখা আল্লাহ সর্বশক্তিমান, নিচে আওয়ামী লীগের ছাত্রলীগের যে লোগো সেইটা, তারপরে এই সাইটে লেখা হটাও ইউনূস বাঁচাও দেশ, যেটা আমরা আওয়ামী লীগের ছাত্রলীগের বিভিন্ন সময় বিভিন্ন মিছিলে স্লোগান দিতে শুনি, সেইটা এখন তারা পোস্টার বানায়া অভিনব পন্থায় প্রচার করতেছে। তারপরে লেখা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, প্রান্ত সিদ্দিক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের প্রান্ত সিদ্দিক নামের এই কর্মী বা এই নেতা, যিনি সরাসরি পোস্টার ছাপাইছেন, যিনি সরাসরি পোস্টারে নিজের ছবি দিচ্ছেন, শেখ হাসিনার ছবি দিচ্ছেন, বঙ্গবন্ধুর ছবি, জাতীয় পতাকা, আর লিখছেন হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আপনি কি বলবেন, এটা কি সাহসের বহিঃপ্রকাশ হিসাবে আপনার কাছে মনে হচ্ছে নাকি অন্য কিছু? এখানে লেখা আছে ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার ফেস্টুন লাগানো নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পত্রিকার ভাষায় আতঙ্ক বিরাজ করছে কিনা সেটা আমি জানি না, তবে এইটুকু বোঝা যায় যে অবশ্যই মানুষের মনের মধ্যে, ফরিদপুরের বোয়ালমারী এলাকার মানুষের মনের মধ্যে চিন্তার খোরাক তারা পেয়েছেন যে এরকম একটা কঠিনতম পরিবেশের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখা কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।